রবীন্দ্রনাথ কবিতা পড়েছিলাম, মনে হয় সকলেরই হয়েছে। কি বলো শ্যাম? শ্যাম হয়েছে? স্যার সম্পূর্ণ করতে পারিনি স্যার। আমি তো কালকে শেষের দিকে পড়েছি, শেষের দিকে। আর তার আগে তো প্রথম দিকে পড়েছি, আর শেষের দিকে প্রথম জি দিকে স্যার, শেষের দিকটি স্যার। আব্দুর রহমান হয়েছে জি পড়া? স্যার। মনে হয় হয়েছে। হয়েছে? জি স্যার, হয়েছে মোটামুটি, একদম বাহ হাই না। বাহ বাহ। আজকে আমরা নতুন একটা কবিতা পড়বো, সামনে বাংলা ব্যাকরণ পড়বো। ব্যাকরণ কিনেছো তোমরা? ব্যাকরণ কিনেছো? জি না স্যার। না স্যার। ব্যাকরণ দ্রুত কিনে ফেলাও। আর তোমরা কি জি না সিলেবাস স্যার। পেয়েছো? সিলেবাস আমি তোমাদের না যে স্যার। জি স্যার। ফেসবুক ফেসবুক জি যে স্যার, গ্রুপ ফেসবুক। আছে, হ্যাঁ গ্রুপে আমি দিয়ে দিয়েছি। জি স্যার, সিলেবাস পাইছি তো পাইছি। সিলেবাস আছে বলছি স্যার। এই সিলেবাসে এই যে পুরনো এই যে অধ্যায়গুলো আছে স্যার, ওইটা তো আমাদের পুরনো বই তো আছে দেখতেছি, তাহলে তো স্যার হ্যাঁ সমস্যা হবে হ্যাঁ, না। কিছু কিছু নতুন বই আছে, হলেও স্যার সবগুলো নেই, সবগুলো। কিছু কিছু, কিছু কিছু আছে, ও স্যার। সবগুলো নেই। হুম। তাহলে আজকে আমরা নতুন একটা কবিতা পড়ব। আগে আমাদের পাঠ্য ছিল, এখন তোমরা সাউন্ড গুলো করো, মিউট করো। হ্যাঁ, সাউন্ড গুলো মিউট করো, আমি কথা বলি, তারপরে তোমরা যে সময় কথা বলবো, যার নাম ধরবো সে তোমরা আনমিউট করবে। সুবহান মিউট করো। সুবহান, সুবহান কানেক্টিং অডিও, এখনো কানেক্টিং হয়নি? সুবহান শুনতে পাচ্ছ? সুবহানের সমস্যা কোনো? আমি যার সঙ্গে কথা বলবো, যার নাম ধরে কথা বলবো সে তখন উত্তর দেবা। আপাতত তোমরা মিউট করে রাখো। সুবহান মিউট করো। সুবহান শুনতে পাচ্ছি কিনা জানি না। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়ব আজকে। তোমাদের আগে এটি পাঠ্যসূচিতে ছিল ঐকতান। এখন তোমাদের নতুন একটা নতুন নয়, আগেও ছিল এই কবিতাটি। অত্যন্ত রবীন্দ্রনাথের যে সমস্ত কবিতা নিয়ে, যে সমস্ত সাহিত্য নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, তার মধ্যে বলা যায় সোনারতরী। সোনারতরী কবিতা নিয়ে অনেক আলোচনা হয়েছে, যুগে যুগে এর আলোচনা হয়েছে, আলোচনা সমালোচনা হয়েছে। তো রবীন্দ্রনাথের সোনারতরী পড়ার আগে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে একটু জানি সংক্ষিপ্ত ভাবে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 1861 জন্মগ্রহণ করেন। আমরা বলতে পারো 1861 খ্রিস্টাব্দের আর একটি বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কি আছে? যে বলতে পারবে সে হ্যাঁ সাউন্ড নিয়ে করো। কে বলতে পারবে? হাবিবুল বলতে পারবে 1861 থেকে কি আছে? 1861 সালে আর একটা কি ঘটনা হয়েছে? রবীন্দ্রনাথের জন্ম যে সাল, সেই সালে বাংলা সাহিত্যের জন্য একটা উল্লেখযোগ্য ঘটনা আছে, সেটা আমি বলে দিই। সেটা হলো, আমরা পড়েছি একটু আগেই, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য প্রকাশ। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য প্রকাশ হয়েছে। তো সেই সালেই আমাদের বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, সূর্য বলা যায়, বাংলা সাহিত্যের সূর্যর সাথে তুলনা করা যায় রবি। রবি মানেও সূর্য। রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জন্ম। জন্ম হলো কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবার। ঠাকুর পরিবারে তার জন্ম হয়েছে। পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী।
এর দাদা রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। কেন বলছি, ইনি জমিদার। রবীন্দ্রনাথের পূর্বপুরুষ কিন্তু বাংলাদেশের, আমাদের খুলনা রূপসার ওপারে, রূপসার ওপর। আবার এই যে দক্ষিণ দিকে ফুলতলা, ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। বেলডাঙ্গা রবীন্দ্র কমপ্লেক্স। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ এবং শ্বশুর বাড়ি কিন্তু বাংলাদেশ, কিন্তু জন্ম হয়েছে কলকাতায়, জমিদার বংশে। রবীন্দ্রনাথ তার জীবনের একটা উল্লেখযোগ্য সময় কুষ্টিয়ার যে কি বলা যায় কুটির বাড়িতে তিনি কাটিয়েছেন। ওখানে তিনি কলকাতায় পদ্মা দিয়ে যাতায়াত করতেন। পদ্মা দিয়ে কলকাতার সাথে কুষ্টিয়ার যোগাযোগ ছিল। এই যে পদ্মা দিয়ে যাওয়ার সময়, বোটে যাওয়ার সময় তিনি দুপারের চিত্র দেখেছেন, অনেক সুন্দর সুন্দর চিত্র দেখেছেন। সে সমস্ত নিয়ে তিনি কাব্য রচনা করেছেন, ছোট গল্প রচনা করেছেন, কবিতা রচনা করেছেন, অনেক কিছু। রবীন্দ্রনাথ 12-13 বছর বয়স থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কবি ছিলেন, অর্থাৎ তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি কাব্য সাধনা করেছেন, কাব্য সৃষ্টি করেছেন। আমরা জন্মদিনে কাব্য যদি দেখি, জন্মদিনে কাব্য তার মৃত্যুর মাত্র কয়েক মাস আগে তিনি এই কাব্য রচনা করেছেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সেই 13 বছর থেকে প্রায় 80-81 বছর বয়স পর্যন্ত তিনি কি করেছেন, তার লেখা কিন্তু থামেনি। বাংলা সাহিত্যে এরকম দীর্ঘ সময় সাহিত্য সাধনার লেখক কম পাওয়া যায়। আমরা যখন মাইকেল মধুসূদনকে দেখতে পাই, অল্প কয়েক বছর, মাত্র 4-5 বছর তিনি কাব্য সাধনা করেছেন। নজরুল ইসলাম, যারা বড় বড় উল্লেখযোগ্য কবি বাংলা সাহিত্যে লেখক, তারাও বেশি সময় তাদের কাব্য সাধনা করতে পারেননি। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত। আর রবীন্দ্রনাথ ঠাকুরের পিছনের তেমন কোনো সমস্যা ছিল না, যেটা কাজী নজরুল ইসলাম ছিল, মাইকেল মধুসূদন দত্ত ছিল। অর্থাৎ পারিবারিক যে আর্থিক সচ্ছলতা, অর্থনৈতিক যে সাপোর্ট, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল। জমিদারি চালনা করেছেন, জমিদার হিসেবে তিনি সমাজের উচ্চ আসনে বসেছেন। তিনি উল্লেখযোগ্য ভাবে বাংলা সাহিত্যের বেশি পরিচিত এই কারণেই তার কাব্য সাহিত্য দিয়ে, বিশেষ করে গীতাঞ্জলি কাব্য, যার অনুবাদ, ইংরেজি অনুবাদ হলো দ্য সং অফ অফারিং। এই কাব্যের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলা সাহিত্যে একমাত্র নোবেল পুরস্কার পেয়েছেন কে? বিশ্বকবি অভিধায় ভূষিত রবীন্দ্রনাথ ঠাকুর। আর কেউ নোবেল পুরস্কার পাননি। 13 সালে নোবেল পেয়েছেন, আর সেখান থেকে আরো প্রায় 35-36-37 বছর তিনি বেঁচে ছিলেন। তো যে সময় নোবেল পেয়েছেন তখন তিনি পরিপূর্ণ কবি। রবীন্দ্রনাথের জীবনী নিয়ে যদি আলোচনা করা হয়, অনেক দীর্ঘ সময় লেগে যাবে। রবীন্দ্রনাথ কবি জীবনের বাঁকে বাঁকে তার পরিবর্তন হয়েছে। রবীন্দ্রনাথের জীবনের পরিবর্তন হয়েছে। নদীর স্রোত দেখেছো, নদী যেমন বাঁকে বাঁকে পরিবর্তন, এক এক জায়গায় এক এক রকম। রবীন্দ্রনাথও তার জীবনের এক এক সময় এক এক রকম। তিনি বাল্য জীবনে, কৈশোর জীবনে, যৌবনে, বা যৌবন থেকে অতিক্রম করে যে বয়স, সে বৃদ্ধ বয়সেও তিনি এক এক রকম। কখনো তিনি বলছেন, মরণে তুহু মম শ্যাম সমান, পড়িয়ে গোমল কাব্যে।
আবার তিনি বলছেন, মরিতে চাহি না আমি, সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তাই না? আমরা এই আজকে সোনারতরী কাব্যে এসেও আমরা রবীন্দ্রনাথের একটা দর্শন দেখতে পাবো, জীবন দর্শন। তার পরবর্তীতে এর পূর্বে মানসী, তারপরে সোনারতরী, এরপরে ওই বলাকা, জন্মদিনে, অর্থাৎ এক এক জায়গায় এই রবীন্দ্রনাথ এক এক রকম। কখনো তিনি সীমা অসীমার মধ্যে তার সাহিত্যকে, তিনি তার চিন্তা ভাবনাকে লীন করছেন, কখনো কি করছেন তিনি দার্শনিক, কখনো তিনি ঋষি, শেষ জীবনে তিনি ঋষি কবিও ছিলেন। বলাকায় তিনি ছিলেন দার্শনিক কবি। আর সোনারতরী কাব্যে তার জীবন দর্শন প্রকাশিত হয়েছে, এটা আমরা পরে জানবো। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দ 7ই আগস্ট ইহলোক ত্যাগ করেন। আমরা সংক্ষিপ্তভাবে এটাই জানলাম। আর তা তিনি ছোট গল্পের জনক, উপন্যাস রচনা করেছেন, প্রবন্ধ রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র বাংলা সাহিত্যের একটা জিনিস রচনা করেননি, সেটা হলো মহাকাব্য। কারণ তিনি দেখেছিলেন ইতিপূর্বে মাইকেল মধুসূদন দত্তর যে মহাকাব্যের বিষয়টা অনেক জটিল, অক্ষরবৃত্ত ছন্দে রচিত হয়, রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। শুধুমাত্র মহাকাব্যের দিকে তিনি যাননি, আর বাংলা সাহিত্যের যে সমস্ত শাখা প্রশাখা আছে, সমস্ত শাখা প্রশাখায় রবীন্দ্রনাথ ঠাকুর তার পদচারণা রেখেছে। আজ যে আমরা সোনারতরী কাব্য পড়বো, কবিতা পড়বো, সোনারতরী কবিতাটি সোনারতরী কাব্য গ্রন্থ থেকে সংকলিত। সোনারতরী কাব্য গ্রন্থ একটা কাব্যের নাম, সেই কবিতার নাম একটা কবিতা হলো সোনারতরী। সোনারতরী মানে কি? সোনা দিয়ে তৈরি নৌকা, তাই না? সোনা দিয়ে তৈরি নৌকা। তোমরা বলো, স্যার এরকম একটা নৌকা পেলে তো বড় হয়ে যেত, বড় লোক হয়ে যেত, আর জীবনে কিছু করতাম। সোনা দিয়ে তৈরি এটা নৌকা, কোটিপতি হয়ে যেতাম। কোটিপতি হয়ে যেত। এখন এই কবিতাটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। দেখা যায় একটা দ্বীপ এই কবিতার ভিতরে একটা আছে, একটা দ্বীপ, যে কবিতা, যে দ্বীপের চতুর্পাশে অত্যন্ত খরস্রোত নদী। খরস্রোত বুঝো? তীব্র স্রোত, অত্যন্ত জোরে স্রোত, যে স্রোতে তুমি যদি নামো, তোমাকে সঙ্গে সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যাবে মুহূর্তের মধ্যে। এরকম খরস্রোত নদীতে যদি কেউ, কোনো মানুষ পড়ে, তার বাঁচার আশঙ্কা থাকে না। আর একটা দ্বীপ, সেই দ্বীপের চতুর্পাশেই নদী, খরস্রোত নদী, অত্যন্ত দ্রুত স্রোত প্রবাহিত হচ্ছে। আবার এই স্রোতকে বেগমান করেছে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কবি ওই দ্বীপের মধ্যে ছোট্ট একটা ক্ষেত, ওই ক্ষেতে কিছু ফসল ফলাইছে, ফসলগুলো কেটেছে। জীবনের শেষ প্রান্তে এসে ফসলগুলো ঘরে ওঠানোর জন্য কবি থরে বিধরে সাজিয়ে রেখেছে, ঘরে ওঠাবে। কিন্তু ঘরে উঠাবে কি করে? চতুর্দিকে নদী, এবং সে নদীর স্রোত খরস্রোত, আবার বৃষ্টি। এই অবস্থায় যে কবি বা কৃষক, এখানে কৃষকই কবি, কৃষককে নিজের জীবনের সাথে তুলনা করেছেন। কৃষক তার ধান নিয়ে যে গ্রামে যাবে, ওপারে গ্রাম, এই আশঙ্কা নেই, এই সম্ভাবনা নেই, কারণ অত্যন্ত খরস্রোত নদী, সেখানে আবার প্রবল বৃষ্টি, যাওয়ার মতো কোনো অবস্থা নেই। এমন সময়ে একটা নৌকা, একটা মাঝি নৌকা বেয়ে আসলো, কিন্তু কোনো দিকেই যাচ্ছে না, সে তার মতো চলে যাচ্ছে প্রবল গতিতে। কৃষক
তার অনুনয় বিনয় দিয়ে নৌকাকে তীরে ভিড়াতে বলল, অত্যন্ত রিকোয়েস্ট করে। মাঝি নৌকা ভিড়ালেন। নৌকা ভিড়ানোর পরে কৃষক বা লেখক তার ফসল, যে ফসলগুলো তিনি উৎপাদন করেছেন সারা জীবন ধরে, সেই ফসলগুলো তিনি নৌকাতে ওঠালেন। নৌকাতে ওঠানোর পরে ছোট্ট একটা নৌকা, এমন অবস্থা হয়েছে নদী তো ভয়ঙ্কর, সেই ফসল ওঠানোর পরে লেখক বা কৃষককে ওই নৌকায় নেওয়ার মতো আর জায়গা ছিল না, যার কারণে লেখক আর উঠতে পারেন নাই বা মাঝি তাকে নেন নাই। মাঝি লেখকের ফসলগুলো নিয়ে চলে গেলেন। মাঝি লেখকের ফসলগুলো নিয়ে চলে গেলেন। লেখক ওই শূন্য নদীর তীরে ওই দ্বীপের মধ্যে একাকী অবস্থান করতে লাগলেন। অর্থাৎ এই যে নিঃসঙ্গ অবস্থায় লেখক নদীর মধ্যে দ্বীপের মধ্যে অবস্থান করছে, এই অবস্থানটা শুধু এক প্রতীক্ষা করছে। কিসের প্রতীক্ষা জানো? মৃত্যুর প্রতীক্ষা। অর্থাৎ লেখকের মৃত্যুর মধ্য দিয়ে তিনি মহাকালে বিলীন হয়ে যাবেন, মহা সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যাবেন। এই যে তার যে সৃষ্টি, তার সারা জীবন ধরে যে সৃষ্টি করেছে কি ফসল, সে ফসল কি নিয়ে গেল? সোনার তরী নিয়ে গেল। কিন্তু সোনার তরীতে লেখকের ঠাঁই হলো না, লেখককে গ্রহণ হলো না। বাস্তবেই তাই। আমরা কোনো মানুষকে সারা জীবনই, সারা লক্ষ লক্ষ বছর ধরে, শত শত বছর ধরে আমরা আমরা মানে মহাকাল, মহাসময়, এই যে এখান থেকে 100 বছর আগে, 200 বছর আগে যারা ছিল তারা এখন নেই। আমরা এখন আছি, এখান থেকে 50 বছর 20 বছর পরে আমরা থাকবো। কিন্তু এই কাল চলমান থাকবে, এই সময় চলমান থাকবে। এই আমরা যারা এখন জীবিত আছি, এখন মনে করো আমরা, মানে সাপোজ আমি যদি মরে যাই, তাহলে কি হবে? আমাকে তাড়াতাড়ি কি করবে? যে জানাজা শেষ করতে হবে। জানাজা শেষ করার পর কি করতে হবে? তাকে দাফন কাফন করতে হবে, তাকে বিদায় জানাতে হবে। অর্থাৎ ইহকাল কোন কৃষককে, কোন মানুষকে রাখতে চান না। রাখবেন কি? তার সৃষ্টি। তিনি সেই সারা জীবন ধরে কি সৃষ্টি করেছেন, একটা মানুষ কি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকে সবাই রাখতে রাজি। কিন্তু এই যে কৃষক, কবি, আমি ব্যক্তি নিজে, আমাকে কেউই এই মহাকাল রাখে না। এই মহাকালের স্রোতে আমরা কি হয়ে যাই? প্রত্যেকেই বিলীন হয়ে যায়। এই যে জীবন দর্শন এই কাব্যের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে লেখক আলোচনা করেছে। আমরা তাই বলেছি লেখকের জীবন, এই সোনার তরী কাব্য নিয়ে, কবিতা নিয়ে অসংখ্য আলোচনা সমালোচনা হয়েছে। আমরা একটু কবিতা পড়ি, তোমরা যারা বই আছে বইটা একটু পড়ো। গগনে গরজ মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হার, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধার। আমরা এই পর্যন্ত পড়ার চেষ্টা করবো আজকে। খেয়াল করো, গগনে গরজে মেঘ ঘন বরষা। গগন মানে কি? আকাশ। গরজে মানে গর্জন করছে, আকাশে গর্জন করছে কি? মেঘ। আকাশে মেঘ গর্জন করছে। তোমরা জানো মেঘ গর্জন কি বলে? দাম দাম যে শব্দ হয়, বজ্রপাত হয়, এটা তো মেঘের গর্জন।
গগনে গরজে মেঘ, আবার কি হচ্ছে ঘন বর্ষা, অর্থাৎ বৃষ্টি হচ্ছে, অত্যন্ত বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, তুমুল মুষলধারে বৃষ্টি হচ্ছে। কুলে একা বসে আছি নাহি ভরসা, কুলে নদীর কুলে একা বসে আছি, ওপারে আমার গ্রাম, ওপারে যাব, এই যাওয়ার কোনো ভরসা নেই। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা, খর পরশা। বলছে কি রাশি রাশি ভাড়া ভাড়া, রাশি রাশি মানে কি, স্তবক আর এক স্তবক, এইভাবে রাশি রাশি অনেক, ভাড়া ভাড়া মানে একটার পর আরেকটা ভাড়া দিয়ে থাকা, মানে ভাড়া বলতে এখানে রাখার বস্তু, কোনো কিছু রাখার বস্তু, কিন্তু এখানে সুন্দর করে সাজানো হয়। রাশি রাশি দেখো ধানের বিজলি নিয়ে একটার পর একটা সুন্দর করে যে সাজায় রাখা, এটাকে বোঝানো হয়। ধান কাটা হলো সারা, ধান কাটা শেষ হয়েছে, আমি ধানগুলো সাজাই রেখেছি। ভরা নদী খুর ধারা, খর পরশা, নদীর ভরা স্রোত, অনেক পানি নদীতে, অনেক পানি। খুর ধারা, অত্যন্ত ধারালো। খর পরশা, বর্ষার আগা, বর্ষা চেনো, বর্ষার লোহা দিয়ে তৈরি, আগার দিকে এরকম সুশাল, অত্যন্ত বর্ষার মতো তীক্ষ্ণ। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, ধান কাটতে কাটতেই কি এসেছে, বৃষ্টি এসেছে। একখানি ছোট ক্ষেত আমি একলা, একটা ছোট ক্ষেত আমি একলা বসে আছি, একটা ছোট ক্ষেত আমি একলা বসে আছি। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, বাঁকা জল চারিদিকে, ক্ষেতের চতুর্দিকে প্রবল স্রোত, এই স্রোত কি হচ্ছে, প্রখর গতিতে বয়ে যাচ্ছে, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপরে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। পরপার মানে অন্য পারে, অন্য পারে কি রয়েছে, নদীর ওপারে দেখা যাচ্ছে গ্রাম, ছবির মতো ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে, অনেক বড় নদী, ওপারে দেখা যাচ্ছে। তরু ছায়া মসি মাখা, তরু মানে কি গাছ, গাছের ছায়া কালি দিয়ে আঁকা, মসি মানে কালি, কালি দিয়ে, অর্থাৎ ওপারের গাছগুলো অন্ধকারাচ্ছন্ন ভাবে দেখা যাচ্ছে, ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, কেমন ভাবে, চিত্রের মতো। লেখক যেমন কোন চিত্র, গাছের চিত্র আঁকেন কালি দিয়ে, ঠিক তেমনই দেখা যাচ্ছে কোন শিল্পী। কখন দেখা যাচ্ছে, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, সকালবেলা দেখা যাচ্ছে যে গ্রামখানি মেঘে ঢেকে আছে। এ পারেতে ছোট ক্ষেত আমি একলা, ওপারে গ্রাম দেখা যাচ্ছে, তরু ছায়া মসি মাখা, ওপারে দেখা যাচ্ছে, আর এ পারে থেকে আমি একলা, আর কেউই নেই, নিঃসঙ্গ, আমি একলাই আছি। গান গেয়ে তরিবে কে আসে পারে, গান গেয়ে, ইতিমধ্যে লেখক দেখতে পেলেন, কৃষক দেখতে পেলেন, গান গেয়ে তরিবে কে আসে পারে, একজন মাঝি গান গাইতে গাইতে তরিবে চলে আসতেছে। দেখে যেন মনে হয় চিনিও হারে, কি আসতেছে, ওই মাঝিকে দেখে যেন মনে হচ্ছে ওকে চিনি, ওই মাঝিকে চিনি, দেখে এটাই মনে হচ্ছে যে আসতেছে তরিবে। কিন্তু ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, যে মাঝি আসছে সে ভরা পালে, পালে বাতাস পেয়েছে, আর খরস্রোত নদী চলে যাচ্ছে, কোনো দিকে লক্ষ্য করছে না, আমি যে তাকে চিনি বা এরকম কোনো কিছু, সে আমার দিকে খেয়ালই করছে না। ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, শুধু ওই নৌকা চলে যাওয়ার
ফলে যে ঢেউ নিরুপায় হয়ে দুই ধারে পড়ছে, দেখে যেন মনে হয় চেনিও হারে। কৃষক বলছেন, ওই মাঝিকে দেখে তো মনে হচ্ছে আমি চিনি, ওকে আমি কোথায় দেখেছি। এবার কৃষক ওই মাঝিকে উদ্দেশ্য করে বলছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, অর্থাৎ ওর বল মাঝি তোমার নৌকা ভিড়াও, তুমি কোন বিদেশে যাচ্ছ, কোথায় যাচ্ছ। বারেক ভিড়াও তরি কুলিতে এসে তোমার তরি একবার ভিড়াও। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, তুমি শুধু নিয়ে যাও ক্ষণিক হেসে। লেখক বলছে তুমি যেথায় যেতে যাচ্ছ যাও, যেখানে যেতে যাচ্ছ সেখানেই যাও, শুধু কি করো, আমার যে ফসল আমি ফলিয়েছি, যে ফসলগুলো আমি নদী কিনারায় থরে বিথরে সাজিয়ে রেখেছি, এই দুর্যোগময় মুহূর্তে এই ফসলগুলো ওপারে নিয়ে যাওয়ার কোনো অবস্থা আমার নেই, ওপারে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। শুধুমাত্র তুমি এসে এই ফসলগুলো নিয়ে যাও এবং যেথায় ইচ্ছা সেখানেই নিয়ে যাও, যারে খুশি তারে দাও, কিন্তু লেখক অনুনয় বিনয় করছেন যে ফসলগুলো তোমার নৌকায় ওঠাও। কিভাবে ওঠাও? শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, অল্প একটু হাসে, সামান্য একটু হেসে তুমি নিয়ে যাও। আমার সোনার ধান কুলিতে এসে, আমি যে সোনার ধান ফলিয়েছি সেই ধান কুলিতে এসে নিয়ে যাও। যত চাও তত লাও তরণী পড়ে, যত চাও তুমি তত লাও। নৌকার উপরে যত চাও তত লাও, আমার রাশি রাশি ধান আছে, আর আছে আর নেই, দিয়েছি ভরে। আর কি আছে আর নেই, যা ছিল সব নৌকায় ভরে দিয়েছি। এতকাল নদী কোলে যাহা লয়ে সিনু ভুলে, এতকাল ধরে আমি নিজের ভুলে নিজের অজান্তে যেগুলো যা কিছু সৃষ্টি করেছি, যা কিছু আমি তৈরি করেছি, যা কিছু আমি বানিয়েছি, সবগুলোই আমি কি করেছি, সকলই দিলাম তুলে থরে। যা কিছু আমি সৃষ্টি করেছি সবকিছু আমি কি করেছি, থরে বিথরে তোমার নৌকায় সাজিয়ে দিয়েছি। এখন আমারে লহ করুণা করে। সম্পদ যা কিছু সৃষ্টি করেছে লেখক, কৃষক সবকিছু সোনার তরিতে সাজিয়ে দিয়েছে থরে বিথরে, এখন বলছে আমারে লহ করুণা করে। কৃষক মাঝিকে বলছে, দয়া করে প্লিজ আমাকে এবার তোমার নৌকায় স্থান দাও। তখন ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে বলি। দেখছেন লেখক বলছেন, কৃষক বলছেন, সেই নৌকায় তো ঠাই নাই, সেই নৌকায় ঠাই নাই, কারণ আমি যা কিছু সৃষ্টি করেছি আমার ধানে ওই নৌকা পরিপূর্ণ হয়ে গিয়েছে, ওই নৌকায় ওঠার মতো অবস্থা আর নেই। যদি উঠি নৌকা কি হয়ে যাবে, ডুবে যাবে, তার ফসল সব সমুদ্রে, সব নদীতে, নদীর তলায় চলে যাবে। ঠাই নাই ছোট সে তরি, ছোট্ট তরি, সে তরিতে আমার ঠাই নাই, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। আমি যা কিছু সৃষ্টি করেছি সেই সৃষ্টিতে সেই সোনার তরি পরিপূর্ণ হয়ে গিয়েছে। শ্রাবণ গগন ঘিরে ঘন ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদী তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। কি বলছে? শ্রাবণ গগন ঘিরে, শ্রাবণ মাসের আকাশ ঘিরে রেখেছে কি, ঘন মেঘ ঘুরে ফিরে। শ্রাবণ মাসের আকাশ ঘন মেঘে ঘুরে ফিরে আর যাচ্ছে, আর শূন্য নদীর তীরে রহিন পড়ি, আর আমি একা শূন্য নদীর তীরে পড়ে আছি। শূন্য নদীর তীরে আমি একা পড়ে আছি, আর শ্রাবণের গগন, শ্রাবণের আকাশ কি করছে, মেঘ শ্রাবণের আকাশ মেঘ ঘোরাফেরা, আকাশে মেঘ ঘোরাফেরা করছে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। আমরা যা কিছু সৃষ্টি করেছি, যা কিছু উৎপাদন করেছি, যা কিছু তৈরি করেছি, সব সোনার তরি নিয়ে গেল। বুঝতে পেরেছ? অর্থাৎ আমি যা কিছু সৃষ্টি করেছি, একজন লেখক একজন মানুষ সারা জীবনে যা কিছু সৃষ্টি করে
সব কিছু সোনার তৈরি নিয়ে যায়, কিন্তু লেখক বা কৃষক বা আমি ব্যক্তি তাকে কেউই নেয় না। আমাকে যেতে হয় কোথায়? মহাকালে। মহাকালের মধ্যে আমাকে বিলীন হয়ে যেতে হয়। এখান থেকে মনে করো এখন তো 2020 সাল, এখান থেকে 1950 সালে যারা ছিল তারা কি হয়ে গেছে? স্রোতের বিলীন হয়ে গেছে। কিন্তু তারা যে সৃষ্টি করেছিল, কি করেছিল? সুন্দর একটা বাড়ি বানিয়েছিল, সুন্দর একটা কিছু সম্পদ তৈরি করেছিল, সুন্দর একটা কি করেছিল? পুকুর বানিয়েছিল। সেগুলো আমরা নিয়েছি, কিন্তু মহাকাল তাকে গ্রাস করে ফেলেছে। এগুলো তো প্রত্যক্ষ দৃষ্টিতে তার সম্পদ, কিন্তু এখানে অন্য দৃষ্টিকোণ থেকে তিনি লেখক তার সৃষ্টি করেছেন, তার কাব্য সম্ভার, তার সাহিত্য সবকিছু আমরা গ্রহণ করতে রাজি হলো। তার সাহিত্য ঠিকই, এই যে আমরা সোনাতরী কাব্য পড়ছি, এটা তো লেখকের সৃষ্টি। এই সৃষ্টি আমরা গ্রহণ করেছি, কিন্তু লেখককে আমরা কি গ্রহণ করেছি? লেখক বলছেন, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরে। অর্থাৎ যে নৌকায় আমি উঠতে চাচ্ছি, সে নৌকায় কখনো আমার স্থান হবে না, কারণ আমাকে তারা গ্রহণ করবে না। আমাকে যেতে হবে কোথায়? মহাকালের মধ্যে বিলীন হয়ে যেতে হবে। আর আমার সৃষ্টি সম্ভার, আমি যা কিছু সৃষ্টি করেছি, সেটা কি করবে? মানুষ গ্রহণ করবে, সোনার তরী গ্রহণ করবে। এর মধ্য দিয়ে লেখক বেঁচে থাকে। তাহলে তোমরা মনে হয় আমরা এই কবিতাটি শেষ করলাম, সময়ও প্রায় শেষ। সংক্ষিপ্ত ভাবে অনেক দীর্ঘভাবেও এই কবিতাটি আলোচনা করা যায়। আমরা অনেক শাব্দিক দিক থেকে এই কবিতাটি পড়ার চেষ্টা করলাম। তোমরা সকলে বুঝতে পেরেছো মনে হয়। জি স্যার, বুঝতে পারছি। অত্যন্ত সুন্দর কবিতা, অত্যন্ত সুন্দর কবিতা। জি স্যার। কবিতাটা জি স্যার। তোমরা পড়ো, একবার দুইবার পড়লে হয়ে যাবে। আর শাব্দিক অর্থ যা আছে আমি বলার চেষ্টা করেছি। ক্ষুরধারা মানে ক্ষুরের মতো ধারালো, খর পরশ কি বলে, খর পরশা মানে বর্ষার মতো সুচালো, এইরকম অনেক কিছু কিছু শব্দ আছে, পিছনে দেওয়া আছে। আর যদি না হয় তাহলে না পারো, তাহলে আমাকে পরবর্তী ক্লাসে বলবে, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। আর দ্রুত তোমরা ব্যাকরণ কিনে ফেলো। আমরা ব্যাকরণের যে অংশগুলো পড়বো সেখানে তোমাদের দরকার। স্যার কি ব্যাকরণটা কিনবো স্যার? একটু দেখান স্যার। উচ্চ মাধ্যমিকের ব্যাকরণ নিরঞ্জন অধিকারীরটা কিনতে পারো। ও। নিরঞ্জন অধিকারীর উচ্চ মাধ্যমিকের ব্যাকরণ 11 তাহলে সকলেই ভালো থাকো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।